5 মাসের প্রশ্ন নিয়ে চাপে আছো, চিন্তা হচ্ছে তাই তো? একদম চিন্তা করবে না। আজকে আমরা পুরো স্ট্র্যাটেজিক্যালি আমরা এক্সপ্লেন করব কিভাবে 5 মার্কসের কোশ্চেন স্মার্টলি আমরা কমন পেতে পারি। চলো দেখে নেওয়া যাক। 5 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু এই চ্যাপ্টার্স গুলোর থেকেই আসবে, কারণ আমাদের সিলেবাসের যে ধরন রয়েছে, মার্কসের যে বিভাজন রয়েছে, তাতে কিন্তু আমরা মানবীয় ভূগোল এবং ভারতীয় ভূগোল থেকে 2 এবং 3 মার্কসের কোশ্চেনটাই কিন্তু আসবে, 5 মার্কসের কোশ্চেন সেখানে নেই। তাহলে 5 মার্কসের কোশ্চেন কিন্তু আমাদের শুধুমাত্র এই চ্যাপ্টারসগুলো থেকে করতে হবে। বোঝা গেল? এবার দেখো এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তোমরা এখান থেকে নিশ্চিতভাবে কমন পাবে এবং একটি 5 মার্কসের কোশ্চেন তোমরা খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে। চলো দেখে নেওয়া যাক। প্রথম, সমুদ্র তলদেশে বিস্তৃতি সম্পর্কে হ্যারি হেসের প্রদত্ত তত্ত্বটি ব্যাখ্যা করো। আমরা হ্যারি হেসের তত্ত্ব পড়েছি এবং সেখান থেকে তার যে আমরা ওয়ান শট এটা আলোচনাও করেছি এবং সেখান থেকে কিন্তু আমাদের এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র তলদেশে বিস্তৃতি তত্ত্বের সমর্থনে যোগ্য প্রমাণগুলি আলোচনা করো। কেবলমাত্র এই তত্ত্ব থেকে যখন সম্পূর্ণ তত্ত্বটা আলোচনার মধ্যেই কিন্তু প্রমাণ বলে একটি আমাদের পয়েন্টসের জায়গা আছে, আর সেটাকেই কিন্তু আলাদা করে আমাদের 5 মার্কসের জন্য প্রশ্ন কিন্তু সেট হতে পারে। তাই আমরা একটি টপিকের মধ্যেই কিন্তু দুটো কোশ্চেন একসাথে কভার করে নিতে পারবো। বিভিন্ন প্রকার পাত সীমানায় গঠিত ভূমিরূপ সমূহের চিত্র সহ বর্ণনা করো। আমরা প্রধানত 3 প্রকার পাত সীমানা কিন্তু আমরা অলরেডি পড়েছি, অভিসারী, অপসারী এবং নিরপেক্ষ, এবং সেখান থেকে যে প্রধান প্রধান বৈশিষ্ট্য এবং ভূমিরূপগুলো হয় আমরা আলোচনা করেছি এবং এই কোশ্চেনটি এখান থেকে আসা। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা করো। আমি আগেও বলেছি এই বিষয়গুলো তোমরা একদম পুরনো মাধ্যমিক থেকে পড়ছো, আর খুব সোজা খুব সোজা। সেখান থেকে আমরা যে কোনো 3টি যদি নামও করে দেয় উল্লেখ করে, তাহলে সেই 3টিকে আমরা কিন্তু ব্যাখ্যা করব। আর যদি কিছুই না বলে তাহলে আমরা 5 মার্কসের কোশ্চেনের জন্য অন্তত মিনিমাম 5টা পয়েন্ট আমরা ছোট ছোট করে সেখানে লিখব এবং অবশ্যই সেখানে কিন্তু ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সহজভাবে দেওয়ার চেষ্টা করবে। চলো নেক্সট, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের বর্ণনা দাও। একই ক্ষয়কার্যের মতোই কিন্তু সঞ্চয় কাজ, অর্থাৎ এটা ক্ষয় কাজ এবং এটা সঞ্চয় কাজ, দুটো কোশ্চেন নদী থেকেই আমাদের কিন্তু পড়তে হবে। সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলি সচিত্র পরিচয় দাও এবং সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র বিবরণ দাও। ঠিক একই রকম ভাবে এইখানে কিন্তু বায়ু এবং জলধারার যে মিলিত কার্য, সেখান থেকে কিন্তু আমাদের এই কোশ্চেনটা আমাদের লিখতে হবে উত্তরটা। স্বাভাবিক ক্ষয়কার্যের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। আমরা স্বাভাবিক ক্ষয়চক্রে কিন্তু পর্যায়গুলো পড়েছি, যৌবন পর্যায়, তারপর পরিণত পর্যায় এবং বার্ধক্য পর্যায়, এবং সেখান থেকে একদম রিলেশন তৈরি করবে। নদীর উচ্চগতি তার মানেই হচ্ছে যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে? মধ্যগতির সাথে এবং নিম্নগতির সাথে কিন্তু আমরা পরিণত ও বার্ধক্য পর্যায়টা কিন্তু একদম মিল পাবো। আর যেহেতু আমরা নদীটা আগে পড়ে রেখেছি, মাধ্যমিক থেকে পড়ে আসছি, তাহলে কিন্তু এটা আমাদের লিখতে কোনো রকম অসুবিধা হবে না। চলো পরবর্তী দেখে নেই আমরা। নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর সচিত্র বিবরণ দাও। অর্থাৎ নদীর যদি এমন কিছু ঘটনা ঘটে, ক্ষয়চক্র শেষ হওয়ার আগেই যদি আবার নতুন করে শক্তি পেয়ে যায়, তাহলে কিন্তু আবার ক্ষয় সাধন করবে এবং তার ফলে সৃষ্ট কিছু নির্দিষ্ট ভূমিরূপ আছে এবং সেগুলো নিয়ে আমাদের এখানে লিখতে হবে। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। আমরা জানি ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এটি সম্পূর্ণ গঠন এবং উৎপত্তিগতভাবে আলাদা, এবং এই দুটোরই কিন্তু আমাদের এই কোশ্চেনটা করতে হবে, তাদের ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। তার মানে এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির প্রক্রিয়া। ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। উভয়ের উৎপত্তি গঠন যদি আলাদা হয় তাহলে তাদের মধ্যে পার্থক্য থাকবেই, তাহলে আমরা সহজেই এখানে লিখে ফেলতে পারবো। ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। ঠিক আছে? নিয়ত বায়ু প্রধান কারণ এবং তারপরে উষ্ণতার তারতম্য, লবণতার তারতম্য, বিভিন্ন কারণ রয়েছে স্রোত সৃষ্টির ক্ষেত্রে। আটলান্টিক মহাসাগরের স্রোতসমূহ, ঠিক আছে, তারপর হচ্ছে প্রশান্ত মহাসাগরের স্রোতসমূহ আমরা দেখেছি, উত্তর নিরক্ষীয় স্রোত কিভাবে উত্তর দিকে এবং নিচেতে দক্ষিণ নিরক্ষীয় স্রোত কিভাবে দক্ষিণ দিকে একটি জায়ার সৃষ্টি করছে, ঘূর্ণাবর্তের সৃষ্টি করছে, তো সেগুলি আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীববৈচিত্র্যের গুরুত্ব আমরা সবাই জানি, অনেক ছোট থেকে পড়ছি, পরিবেশগত গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, নৈতিক গুরুত্ব সবকিছু কিন্তু এখানে রয়েছে।
জীববৈচিত্র্য বা বিনাশের কারণগুলি ব্যাখ্যা করো, অর্থাৎ কি কি কারণে, প্রাকৃতিক কারণ এবং মানবীয় কারণ সেখানে কিন্তু জড়িয়ে রয়েছে, এবং সেই ক্ষেত্রে সেইগুলো আমাদের কিন্তু ধাপে ধাপে লিখতে হবে, এবং অত্যন্ত সোজা। মানবীয় কারণ আমরা এই ধরনের গ্রিনহাউস গ্যাস অনেক অনেক দিন আগে থেকে পড়ছি, তো সেই ক্ষেত্রে অরণ্য ছেদন হবে, শিল্প স্থাপন, ঠিক আছে, নগরায়ন, এই সব কারণগুলি কিন্তু এর মধ্যে আসে। প্রাকৃতিক কারণের ক্ষেত্রে আগ্নেয়োচ্ছ্বাস, দাবানল, এই কারণগুলো জীববৈচিত্র্যের বিনাশের ক্ষেত্রে আসবে। তো একদম সহজভাবে ভাববে এবং সঠিকভাবে লিখে দিয়ে চলে আসবে টু দা পয়েন্ট, কারণ জিওগ্রাফি কিন্তু টু দা পয়েন্ট ডিমান্ড করে। নেক্সট, জলবায়ু পরিবর্তনের কারণগুলি, অর্থাৎ বর্তমানে জলবায়ু পরিবর্তিত হচ্ছে এবং তার কারণগুলি কি কি। জলবায়ু পরিবর্তনের প্রমাণ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন যে হচ্ছে তার নিশ্চয় প্রমাণ আছে, নাহলে আমরা বলছি কি করে যে পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ এই জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এর একটা বিশ্বব্যাপী একটা কিন্তু বিরাট প্রভাব রয়েছে, তাহলে সেখান থেকেও কিন্তু কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এবং বিশ্ব উষ্ণায়নের ফলাফল সম্পর্কে আলোচনা করো, এটা একদম রিলেটেড। বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরফের গলন ঘটছে, সমুদ্র তলের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং স্থানীয় এবং ব্যাপকভাবে কিন্তু জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এবং যেটা আমাদের উপর সরাসরি প্রভাব ফেলে। তাহলে আমরা দেখে নিলাম উল্লেখযোগ্য 5 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে, এবং জেনে রাখবে এই 5 নম্বরের প্রশ্নের সাথেই কিন্তু 3 নম্বর 2 নম্বর কিন্তু একদম সংযুক্ত অবস্থা রয়েছে। 5 নম্বরের কোশ্চেন তুমি টপিক ওয়াইজ যখনই করছো, তার মানে জেনে রাখবে শুধুমাত্র তুমি 5 নম্বর করছো না, এর সঙ্গে সঙ্গে কিন্তু 2 এবং 3টি, যেমন ধরো সামুদ্রিক স্রোতের সৃষ্টির কারণ, তো এটা যে কোনো 3টি কারণ লিখতে দিলে হয়তো 3-এর ক্ষেত্রে, তো এটা একদম সিম্পল, ঠিক আছে। আমরা কিন্তু সামগ্রিকভাবে এই প্রস্তুতিটা নিয়ে ফেলতে পারবো, কেমন? তো অবশ্যই তোমরা পড়াশোনা করো আর মন দিয়ে এই কোশ্চেনগুলো কিন্তু রেডি করবে। পরীক্ষায় কিন্তু তোমরা 100% কমন পাবে, এবং তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে। বেস্ট অফ লাক, গুড বাই।